পৃথিবীর যে প্রান্তে দুজন বসে উদ্যান লিটল ম্যাগ আয়োজিত আজকের এই লাইভ আড্ডা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা। আজকে উদ্যান লিটল ম্যাগ আয়োজিত এই লাইভ আড্ডায় 80-র দশকের দুজন গুরুত্বপূর্ণ কবিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হয়েছেন কবি গোলাম কিবরিয়া পিনু। ভারতের থেকে আমন্ত্রিত হয়েছেন কবি সৌমিক বসু। আমরা আজকে আড্ডা কবিতার জন্য এক জীবন। আজকের এই আড্ডায় আমরা অনেকগুলো প্রশ্ন, আসলে প্রশ্ন ঠিক নয়, আলাপকারিতার মাধ্যমে দুজন গুরুত্বপূর্ণ কবির কাছ থেকে কবিতা বিষয়ে অনেক কিছু জানবো। আমি প্রথমেই শুরু করছি কবি গোলাম কিবরিয়া পিনুকে দিয়ে। পিনু ভাই, আপনি জানেন, একজন কবি অবশ্যই জানেন এই কথাটি, আকাশে শুধু মিট করে তারাই জ্বলে না, ধূমকেতু এবং উল্কার দলও মাঝে মধ্যে এসে হানা দেয়। কবিতার বিষয়বস্তু তো এরকম আমরা দেখি। কবির জীবনে কখন এই ধরনের উত্থানের কবিতাগুলো আসে, আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আয়োজক উদ্যান টিভিকে এবং আজকের উপস্থাপক আমাদের প্রিয় কবি সম্পাদক তৌফিক জহুর, এবং আমার সঙ্গে আছেন আমাদের প্রিয়জন বিশিষ্ট কবি সৌমিক বসু, এবং যারা দেখছেন তাদের সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি এই প্রশ্ন যাওয়ার আগে একটু বলি, সেটা হলো এই, আসলে তো কবিতা বিভিন্ন কবি বিভিন্ন ভাবে হয়তো লেখেন, তাদের অভিজ্ঞতা হয়তো ভিন্ন ভিন্ন হতে পারে। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি তাহলে বলবো যে আমরা যারা দীর্ঘদিন ধরে কবিতা চর্চার সঙ্গে যুক্ত আছি তাদের একটি তো প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিটা হচ্ছে অনেক দিনের পড়াশোনা, কবিতার একটা ধারাবাহিকতার দিকে লক্ষ্য রাখা, তারপর একটা নিমগ্নতা, কবিতার প্রতি একটা দায়বদ্ধতা। তো এগুলো মিলেই একটা কবি হয়ে ওঠার একটা প্রেরণা ভিতরে ভিতরে আমাদের মধ্যে কাজ করে, এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা সব সময় কবিতা মগ্ন থাকি অনেকেই। এবং আমরা যারা ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে কবিতা লিখছি তাদের মধ্যে তো কবিতা সব সময় একটা অনুরণিত হয়, ধরা দেয়। যেমন আমি বলি, অনেক সময় একটা কবিতা আমার কাছে আসে, হয়তো আমি রিক্সা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা শব্দ মনে হলো, সেই বিচ্ছিন্ন শব্দ থেকে একটা কবিতা তৈরি হতে পারে। বা বাসায় বসে আছি, আমি অনেক সময় দেখেছি, আমি হয়তো রান্নাঘরে গেলাম, আমি একটা পাতিল দেখলাম, আমার সহধর্মিণী সেই পাতিলটাকে ফেলে দিচ্ছে, সেই পাতিল নিয়ে আমি একটা কবিতা লিখলাম পাতিল পাতিল হিসাবে। তো আমি অনেক সময় ঘরে বসে আছি, আমি একটা ওয়ার্ড্রোব দেখলাম, সেই ওয়ার্ড্রোবটাকে নিয়ে আমি কবিতা লিখলাম, যে ওয়ার্ড্রোবের যে ড্রয়ার গুলো আছে সেখানে মানুষ, বিশেষ করে নারীরা কিভাবে প্রবেশ করে, একটা প্রতীকী ব্যঞ্জনার মধ্য দিয়ে, একটা রূপকের মধ্য দিয়ে সেই বিষয়টা চলে আসে। তা আমি মনে করি যে খন্ড খন্ড অনুভূতির উপর ভিত্তি করে আমরা কবিতাকে নির্মাণ করি। সেই খন্ড খন্ড অনুভূতির ভিত্তিতে আমরা জীবন দেখি, আমাদের দর্শনকে টেনে আনি, আমাদের নৈতিকতাকে টেনে আনি, আমাদের বিশ্ব ভাবনাকে টেনে আনি, আমাদের মানুষ সম্পর্কে ভাবনাকে টেনে আনি। এইভাবে তো আমরা কবিতা একটা নির্মাণ করি। এবং এই নির্মাণের বিষয়টা হচ্ছে, আমি মনে করি যে ব্যক্তিগতভাবে, যে আমরা তো এই সময় আর সেই স্বভাব কবির যুগের কবি নই, যে একটা আসলোই আর সেটাকে কবিতায় সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম বা নির্মাণ করলাম, তা তো নয়। আমরা মনে করি সেই কবিতাটা আমাদের যে পরিশীলিত মননশীলতা তৈরি হয়েছে কবিতার মধ্য দিয়ে, পড়ালেখার মধ্য দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, অভিজ্ঞতার মধ্য দিয়ে, আমাদের চর্চার মধ্য দিয়ে, সেখানেই এটাকে আরো জারিত করি আমরা, সেটাকে সেখানে আরো
ভিতরে ঢুকে নিয়ে উৎপাদন করি। এইভাবে আমরা পরিকল্পিতভাবে সূক্ষ্মভাবে একটা কবিতা আমরা নির্মাণ করি বলে আমি মনে করি। এটা খুব সূক্ষ্ম অনুভূতির বিষয়, সূক্ষ্ম একটা সৃজনশীলতার বিষয়। এইভাবে আমরা কবিতা আসলে নির্মাণ করি বলে আমি মনে করি। ধন্যবাদ, এটুকু ধন্যবাদ। বলে রাখি এক্ষেত্রে। ধন্যবাদ পিনু ভাই। আমি এবার আসছি ভারতের কবি, গুরুত্বপূর্ণ কবি সৌমিত বসুর কাছে। দাদা পিনু ভাই যেখান থেকে রেখে দিলেন আমি সেখান থেকে শুরু করছি। আপনার কাছে আমার কবিতা হলো প্রতিবার এক নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আসলে কি, এবং কবি এই অভিজ্ঞতা কিভাবে অর্জন করেন? প্রথমেই উদ্যান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানানোর জন্য। রয়েছেন দীর্ঘদিনের বন্ধু, ৮-এর দশকের বিশিষ্ট কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। আমাদের মাঝে মধ্যে কথাবার্তা হয় নানান অনুষ্ঠানে। আর সর্বোপরি রয়েছে ভাই তৌফিক জহুর এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দর্শক হিসেবে। পিনু ভাই খুব সুন্দর বলেছেন যে খন্ড খন্ড অভিজ্ঞতা এগুলো গেথে একটা মানুষ একটা কবিতা নির্মাণের হাত ধরে রচনা করে। আমি কবিতার ক্ষেত্রে বড় বেশি গুরুত্ব দিই মনের উপর, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডের উপর। সমস্ত কবিতাই যে সাবকনসিয়াস মাইন্ড থেকে উদ্বুদ্ধ হয় তা নয়, কিন্তু কনসিয়াস মাইন্ডের কোন একটা কবিতা যেটা ধরুন একেবারে জলের উপর ঢেউ পড়ে, ঠান্ডা জলের উপর একটা ঢেউ পড়লো, সেই ঢেউটা কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াসে সঞ্চিত হলো। তারপর হয়তো এমন একটা সময় যখন একটা বড় উঁচুতলা বাড়িতে রয়েছে, কিন্তু ওই ঢেউটা আমাকে আকৃষ্ট করলো কবিতা লিখতে। তার সঙ্গে পার্সপেক্টিভের হয়তো কোনো সম্পর্কই নেই, সেটাকে বহন করছে শুধুমাত্র মন। ওই যে পাতিলের কবিতাটা লিখছেন পিনু ভাই, সেটা যে সংসারে বসে লিখতে হবে এমন কোনো কথা নেই। খুব গুরুত্বপূর্ণ সময় হয়তো গাড়ি করে কোথাও যাচ্ছেন, তখন সেটা ভুস করে ভেসে উঠলো মনের আয়নাতে। এভাবেই ছোট ছোট অভিজ্ঞতাগুলো সাবকনসিয়াস মাইন্ড থেকে আমাদের ভেতরে উঠে আসে। সাবকনসিয়াস মাইন্ডে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমি মনে করি কবিতা ঈশ্বরেরই দান। তিনি কখন কিভাবে আমাদের কাছে ধরা দেবেন সেটা একেবারেই অভূতপূর্ব থাকে। এই অভিজ্ঞতা একেবারেই ধরা যায় না। আর সর্বোপরি এত বছর কবিতা চর্চার পরেও ঠিক বুঝেই উঠতে পারলাম না কাকে কবিতা বলে। এই সময় যেটাকে অত্যন্ত ভালো কবিতা মনে হচ্ছে, 5 বছর পরে সেটার কোনো গুরুত্বই হয়তো থাকে না লেখকের কাছে। এমন অনেক হয়েছে, কিন্তু সেই সময় অসাধারণ মনে হচ্ছে। সুতরাং মনের যে ধারণাটা, মনের যে কনসেপ্ট, বিচারের যে কনসেপ্ট, সেটা ক্রমাগত আমাদের চেঞ্জ হতে থাকে, অভিজ্ঞতা চেঞ্জ হতে থাকে। যে অভিজ্ঞতার কথা তুমি বললে, সেই কবিতা অভিজ্ঞতা ক্রমশ চেঞ্জ হতে থাকে। আজ একটা কবিতা লিখে মনে হলো খুব সাকসেস হলো, বাট সাকসেস ইজ আ জার্নি, নট ডেস্টিনেশন। মানে ওখানে পৌঁছে গেলাম, কবিতাটা দারুণ হলো, নট দ্যাট। ওই কবিতাটা তো চিরজীবন বহন করবো আমরা। জীবনের শেষ প্রান্তে হয়তো গিয়ে দেখলাম ওই কবিতাটা হয়ে ওঠেনি। আবার অনেক না হয়ে ওঠা কবিতা, যাকে মনে হয়েছিল যে কিছুই হয়নি, শেষ বয়সে গিয়ে কি 40 বছর লেখার পরে মনে হয় যে আচ্ছা এই জায়গাটা তো খারাপ বলিনি, এই জায়গাটার ভিতরে তো একটা অসাধারণ দর্শন লুকিয়ে আছে, এই দর্শনটার খোঁজ তো এতকাল আমি নিজেই পাইনি। তো এইভাবে অভিজ্ঞতা আমার কাছে মূলত ধরা দেয় কবিতায়। ধন্যবাদ দাদা। আমি পিনু ভাইয়ের কাছে ফিরে আসছি। এবার যে বিষয়টি জানবো, একই বিষয় জানবো আপনাদের দুজনের কাছ থেকে আর কি। সে বিষয়টি হলো, আমরা এতকাল জেনে এসেছি, আমরা যারা কবিতা চর্চা করি বা আমরা যারা শব্দ নিয়ে কাজ করি অথবা নিজেদেরকে শব্দ শ্রমিক বলে ভাবি, আমরা জেনেছি কবি নদীর মতোই বহমান এবং বিলীয়মান। এ বিষয়ে যদি পিনু ভাই আপনি একমত হয়ে থাকেন, তাহলে এ বিষয়ে আপনি কিছু বলবেন। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ একটি আপনি বাক্য বন্ধ উপস্থাপন করলেন, যে সবকিছু বিলীয়মান, নদীও শেষ হয়ে যায় এবং সবকিছু পরিবর্তন হয়, জীবন, সমাজ। আজকে যে অনুষ্ঠানটা করছি,
তো এটা তো আমরা 50 বছর বা 20 বছর আগে সম্ভব ছিল না। আমরা তো একসময় অন্য ধরনের যন্ত্র দিয়ে গান শুনতাম। সেটা আজকে আমরা পরিত্যক্ত। কিন্তু আজকে একটা স্মার্টফোনের ভিতর দিয়ে আমরা গান শুনছি, আলাপ আলোচনা করছি, যোগাযোগ করছি। আমরা যে প্রচলিত ফোনের মাধ্যম ছিল সেটাও পরিত্যক্ত হয়ে যাচ্ছে। তো এটা পরিবর্তন। আমরা যদি মনে করি কবিতা এরকম পরিবর্তন হয়, জীবন চেতনা পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়। আমরা যদি একটা অন্যভাবে উদাহরণ দিই, আজকে যে হিমালয় পর্বত, সেই হিমালয় পর্বত তো লক্ষ লক্ষ বছর আগে একটা সাগর ছিল, সেখানে একটা সমুদ্র ছিল। সেই সমুদ্রের তলদেশ থেকে হিমালয় আহ পরিবর্তিত হয়ে সেই জায়গাটা পরিবর্তিত হিমালয় রূপান্তরিত হয়েছে। এইভাবে তো পরিবর্তন হয়েছে। আজকে যে আমাদের ভূগোল ভারত বর্ষ, সেটা একসময় অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত ছিল, আফ্রিকার সঙ্গে যুক্ত ছিল। তো এইভাবে তো একটা পরিবর্তন হয়। সেইভাবে যদি আমরা মনে করি যে কবিতারও কিছুটা পরিবর্তন হয়, কিন্তু কবিতা শিল্পের ইতিহাস তো আমরা বেশি দিন হলো জানি না। লিখিত ইতিহাস হয়তো 5,000 বছর, আমাদের বাংলা কবিতার ইতিহাস হয়তো 1,000 বছর ধরে। তো 1,000 বছরে কবিতাও আমরা লক্ষ্য করব, এটা অত্যন্ত অল্প সময় কাল। 1,000 বছরে এই মানব সভ্যতার যে কালাক্রমিক ধারাবাহিকতা রয়েছে, সেখানে যদি আমরা স্থাপন করি তাহলে এটা খুবই অল্প সময়। তো এই অল্প সময়ের মধ্যেও আমরা যদি বাংলা কবিতার যে ধারাবাহিকতা দেখি, সেটাও অনেক ধরনের পরিবর্তন হয়েছে। বিশেষ করে আজকের যুগে তো পরিবর্তন, আমরা তো কবিতার ক্ষেত্রে এই পরিবর্তনের ধারাকে আমাদের অভ্যর্থনা জানাতে হবে, গ্রহণ করতে হবে, অনুমোদন করতে হবে। আমি এই প্রসঙ্গে একটি কথা বলি, একটা উদাহরণ দিয়ে। যে কদিন আগে আমাদের একজন প্রিয় 50 দশকের কবি অলোক রঞ্জন দাশগুপ্ত মৃত্যুবরণ করলেন। তিনি আমার একজন ব্যক্তিগত প্রিয় কবি। আমি তার কবিতার বই সব সময় কাছে রাখি, নিয়মিত ভাবে পড়ি। আমরা যদি তার কবিতার বিষয়বস্তু দেখি, প্যাটার্ন দেখি, আঙ্গিক দেখি, তাহলে দেখব অনেক পরিবর্তন হয়েছে। আমরা যদি দেখি যে 50 দশকের আগে বা পরবর্তীতেও আমরা দেখি যে কবিতার বিষয়বস্তু সেই শীতাতাপ নিয়ন্ত্রিত তুমি মার্কা কবিতার মধ্যে ঘুরে ফিরে আসছিল। সেই প্রচলিত চিন্তা ভাবনা আসছিল, সেটাকে তিনি কিন্তু ভেঙে দিয়েছেন। তিনি বিশ্ব বাস্তবতাকে নিয়ে এসেছেন, তারপর যুদ্ধ এনেছেন, নতুন চিন্তা ভাবনা আর অনুষঙ্গ, শব্দ অনুষঙ্গ, এগুলো তিনি এনেছেন। তার শব্দের মধ্যে আমরা দেখি সেই সেমিনার থেকে শুরু করে যুদ্ধ, তারপর পার্লামেন্ট, এমন এমন শব্দ অনুষঙ্গ যেগুলো আগের কবি বা এখনো আমরা যারা লিখি তাদের মধ্যে নেই। এইভাবে কবিতাকে তিনি পরিবর্তন করেছেন চেতনাগত দিক থেকে, এবং তার মধ্যেও আমরা দেখি যে কবিতার যে আঙ্গিক, বিশেষ করে মিল বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখবো যে প্রচলিত ভাবে আমরা দেখি যে এক লাইনের সঙ্গে পরের লাইনের মিল বিন্যাস আছে, সেটাকে তিনি ভেঙে দিয়েছেন। তিনি প্রথম লাইনের মিল বিন্যাসের সাথে চতুর্থ লাইনে মিল বিন্যাস দিয়েছেন, আবার দ্বিতীয় স্তবকে এসে সেই কবিতায় দেখা যায় মিল বিন্যাস নেই, কিন্তু আবার শেষে 2 লাইনের সঙ্গে তিনি কবিতার মিল দিয়েছেন। এইভাবে তিনি আঙ্গিকের এবং ছন্দের মিল বিন্যাসের পরিবর্তন ঘটিয়েছেন, এবং তার বিষয়বস্তু কিন্তু আমরা দেখব সেই অনেক পরিবর্তন হয়েছে। যে আধুনিক জীবনের যে অনুষঙ্গ আছে, আধুনিক যে জীবন প্রবাহ, বিশ্ব নাগরিক হয়ে ওঠার যে চেতনা, যে ভিত্তিমূল, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটাকে কিন্তু অলোক রঞ্জন দাস উনি ধারণ করেছেন। তা আমরা মনে করি যে কবিতার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হয়। অনেকে ভাবে যে কবিতার বিষয়বস্তু পরিবর্তন হয় না, একই থাকে। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে আমাদের জীবন যেমন জটিল হচ্ছে, বিস্তৃত হচ্ছে, আমাদের জীবনের সেই অনুষঙ্গ, প্রসঙ্গ, এগুলো আরো বিস্তৃত হচ্ছে, একরৈখিক নেই। আমরা যদি 200 বছর আগের জীবন দেখতাম তাহলে হয়তো কৃষি নির্ভর জীবন দেখতাম, সেটা হচ্ছে একরৈখিক, সেটা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল জীবন ছিল। কিন্তু আজকে জীবন প্রযুক্তির জীবন, আজকে বিশ্ব অর্থনীতি ভিত্তিক জীবন, আজকে সমাজ রাষ্ট্র পরিবর্তনের জীবন, এটার ভিতরে কিন্তু অনেক অনুষঙ্গ প্রসঙ্গ এসছে, এবং বিষয়বস্তু কিন্তু পরিবর্তন আছে। এগুলোকে আমাদের ধারণ করতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ বিনু ভাই। আমি ঠিক এই একই প্রসঙ্গে আমি সমিতার কাছে আসছি, এবং আলোক রঞ্জন দাস প্রসঙ্গে আমরা কথা বলবো আজকে আবারও। দাদা, আপনার কাছে জানতে চাচ্ছি, বিনু ভাইয়ের কাছে যা বললাম আর কি,
কবি নদীর মতোই বহমান এবং দূর্যমান। এ বিষয়ে কি আপনি একমত? এ বিষয়ে আপনি কিছু বলুন। অসাধারণ দর্শন সঞ্জাত একটা বাক্য বিনু ভাই বলেছেন। এটা একটা বিরাট বিস্তৃতি রয়েছে এই বাক্যের। আমি প্রথমাংশের সঙ্গে পুরোপুরি একমত, কিন্তু দ্বিতীয় অংশে আমার সামান্য মতবিরোধ বলবো না, সামান্য পরিবর্তন বোধ রয়েছে। সেটা আমি বিলীয়মান কথাটা সঙ্গে একসাথে যাচ্ছি না এই কারণে যে কবিতা তো পরম্পরা নির্ভর। চর্যাপদের কবিরা যে এক্সপিরিয়েন্স দিয়ে গেছেন সেই এক্সপিরিয়েন্স পরবর্তী কবিরা বহন করেছে। আঙ্গিক চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, তার ভাষা নৈপুণ্য, তার ছন্দ, কিন্তু সেই কবিতাটাই কিন্তু দুহাত ভরে গ্রহণ করেছে তার পরবর্তী এবং আমাদের। এই যে আমরা আজকে কথা বলতে এসে অলোকরঞ্জন দাশগুপ্তের কথা বললাম, তার মানে আমরা 50 দশকের কাছে আমাদের অজান্তেই মাথা নত করলাম। একটা ছোট্ট কথা বলি অলোকরঞ্জন সম্বন্ধে। একটা কবিতাতে অলোকরঞ্জন বলেছেন যে বোতল সবুজ শাড়ি পরে রঙের প্রতিভাস। আচ্ছা, আমরা কি আমাদের কোনো প্রেয়সী বা প্রেমিকা যে শাড়িটা পরেছে সেটা যদি বটল গ্রিন রঙের হয়, তাহলে ভাবনাতে কি কখনো বোতল সবুজ বলবো? আমি দীর্ঘদিন পরে দেখেছি অলোকরঞ্জনের এই যে ক্ষমতা, একটা বটল গ্রিনকে উচ্চারণ করছেন বোতল সবুজ, তারপর কিন্তু ট্র্যাডিশনাল জায়গায় ফিরে যাচ্ছে। বোতল সবুজ শাড়ি পরে রঙের প্রতিভাসে মাতালকে যে ডুবিয়েছিল আজ সে অধিবাসে, 2-3 গেলাস মদের হ্রদে উপুড় হয়ে ভাসে, তাই দেখে সে মাতাল পুরুষ হকচকিয়ে হাসে। তো এই বোতল সবুজ কথাটা আমি আমার জীবনে কখনো ব্যবহার করিনি শাড়ির ক্ষেত্রে বা অন্য কোথাও, কিন্তু কখনো যদি করি তা কিন্তু এই অলোকরঞ্জনের পরম্পরা। মানে অলোকরঞ্জনের স্রোত আমাদের বহমান কিন্তু বিলীয়মান নয়। আমরা নতজানু হয়ে তার এক্সপিরিয়েন্স গ্রহণ করছি এবং সেই এক্সপিরিয়েন্স আমাদের পরের যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে ধীরে ধীরে পৌঁছে দিচ্ছি। এই যে 1000 বছর ধরে কয়েক লক্ষ মানুষ একটা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি। তুমি একটা শব্দজোট নির্মাণ করে, কিংবা পিনু ভাই একটা শব্দজোট নির্মাণ করে বাংলা ভাষাতে হয়তো বসালে, সেই শব্দজোটটা কিন্তু একটা আবিষ্কার হলো। সেই আবিষ্কারের শব্দজোট দীর্ঘ জীবন ধরে পরবর্তী প্রজন্ম কিন্তু বহন করবে। তারা ভুলে যাবে যে এই শব্দজোট নির্মাণ করেছিল কে? গাছ পাখি। গাছের ওপর পাখিকে একসাথে গাছ পাখি ব্যবহার করলো, কিন্তু এই গাছ পাখি ব্যবহারটা রয়ে যাবে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম। সেজন্যে বিলীয়মান না বলে আমি পরিবর্তনশীল কিন্তু এই বিষয়টি প্রবহমান আমাদের ভেতর, এইটা বলতে চাই। চিরকাল আমরা পরম্পরার উপর নির্ভরশীল, এবং পরম্পরা আমাদের হাত ধরে শেখায় যেটুকু অভিজ্ঞতা, এই জীবনে যেটুকু প্রাপ্তি, যেটুকু অন্যভাবে দেখার কৌশল, তা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দাও, যদি বাঁচার কোনো আকাঙ্ক্ষা থাকে ভাষার। আমরা কিন্তু সেটাই করছি। চমৎকার ভাবে বলেন দাদা, এবং পিনু ভাইও চমৎকার বলেছেন। আমরা এখন ফিরে যাচ্ছি একটি নতুন ধারায়। এখন আমরা কিছু কবিতা পাঠ শুনবো। আমি প্রথমে অনুরোধ করব কবি গোলাম কিবরিয়া পিনু ভাই, আপনি আপনার স্বরচিত একটি কবিতা আমাদের পাঠ করে শোনাবেন। এরপরে আমরা ফিরে আসবো কবি সঞ্জু দাদা আমাদের একটি কবিতা পাঠ করে শোনাবেন। এরপরে আমরা আবার আলোচনা ফিরে আসবো। অনেক ধন্যবাদ। আমি একটি ছোট কবিতা পড়ি। কবিতার শিরোনাম টিস্যু পেপার। টিস্যু পেপারের মতন ব্যবহৃত হওয়ার পর থাকবে ময়লার ঝুড়িতে। তেজপাতা হয়ে পড়ে পরিত্যাজ্য পায়েসের কাছ থেকে। পরিত্রাণ ও পরিত্যাগের মধ্যে কতটুকু থাকে ব্যবধান। অগ্নি ও জ্বালানির তো একই গান। টিস্যু পেপারও ছিল তরতাজা গাছের অংশ। নিরীহ গাছের অংশ বংশচ্যুত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে চলে গিয়েছে লরিতে করে কারখানায়। চিরাই কলে উঠেছে আজব কারখানায়। কে কখন কাকে কি যে বানায়, কে কখন কি যে বানায়। ধন্যবাদ। চমৎকার আমরা শুনলাম টিস্যু পেপার কবিতাটি। আমি এবার যাচ্ছি সমিতার কাছে। দাদা, আপনি একটি কবিতা আমাদের পাঠ করে শোনাবেন। ভাবনা কিভাবে ঘুরে আসে বলছি, যে একটু
1 মিনিট একটা কথা বলে নিই কবিতার প্রসঙ্গে, যে আমি অবশ্যই। তখন ক্লাস 7-এ পড়ি, তো স্কুলে যাচ্ছি, ছোটবেলা তো গ্রামে আমাদের, তো স্কুলে নদীর পাড় দিয়ে স্কুলে যাচ্ছি, তো দেখলাম যে একটা গাছের ডালে একটা লোক আত্মহত্যা করেছে, ঝুলে রয়েছে। তো লোক নানান কথা বললো, ওই ছোট সময়ে একটি কথা আমার কানে গেল, যে এই লোকটা না নকশাল ছিল। পিনু ভাই খুব ভালোভাবে জানবেন যে আমাদের দুটো দেশের দুটো বিষয় আমাদের সময়ের সবচেয়ে আমাদের মনে গভীর দাগ কেটেছিল। একটা হলো আপনাদের বাংলাদেশের নতুন জন্ম 71-এ, এবং দ্বিতীয়টি হলো যে আমাদের দেশে অর্থাৎ পশ্চিমবঙ্গে নকশাল মুভমেন্ট 71। অজস্র ছেলে এভাবে মারা গেছে, অজস্র ছেলে একটা আদর্শের জন্য জীবন দিয়েছে। এই দুটি বিষয় আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ছিল সেই ছোটবেলায়। তারপরে অনেক দিন বিষয়টা ভুলে গেছি। এই 2-3 বছর আগে হঠাৎ একদিন ঘোরের মধ্যে দেখলাম যে সেই লোকটি না বাবলা গাছের ডালে ঝুলে রয়েছে, আর নকশাল শব্দটা মাথার মধ্যে ঘুরে এলো। তো এই কবিতাটা রচিত হলো, যেটা এখনো বইয়ে যায়নি। শাহিন রেজা ভাইয়ের সঙ্গে একটা যৌথ কাব্যগ্রন্থ বেরোবে বইমেলায়, সেই বইটাতে এই কবিতাটা যাবে। একটি রাজনৈতিক হত্যা। গড়িয়ে পড়া রক্ত দেখলে আমার কাকার কথা মনে পড়ে। একটা মানুষ ঝুলে রয়েছে বাবলা গাছের ডালে, আর কান বেয়ে রক্ত বরানগরের ঘাট ছুঁয়ে ফোঁটা ফোঁটা জমা হচ্ছে চীনের চেয়ারে। আসলে যে কোনো গড়িয়ে পড়া রক্ত এফোড় ওফোড় হয়ে যাওয়া একটি স্বপ্নের জ্যান্ত নেগেটিভ। তাহলে যে যে মানুষগুলো নখ ঘষে ময়লা তুলতে চেয়েছিল, ভেঙে পড়া গাছের ডালটা থেকে যত্নে বুকে করে তুলে নিতে চেয়েছিল পাখির বাচ্চাটাকে, কিংবা জীবনটাকে রেঁদা দিয়ে চেঁচে চেঁচে টুকরোগুলোয় লাগিয়ে দিয়েছিল আগুন, তাদের কি হবে যারা চারপাশে হাঁটে চলে কিন্তু ছায়া পড়ে না? যে কোনো মৃত্যুই আসলে নারকেল গাছের উপর দিয়ে বয়ে চলা হাওয়া। যে কোনো জীবন মানেই নারকেল পাতা বেয়ে নেমে আসা রক্ত। দূরে মেঘ ও নারকেল পাতার ভেতর দিয়ে উড়ে যাচ্ছে কাকার রক্ত মাখা কান। জ্যোৎস্না জাল বিছিয়ে রেখেছে চতুর্দিকে। সত্যি বলো, তুমি দেখতে পাচ্ছ না? ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনার চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। আমি আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি গোলাম কিবরিয়া পিনু ভাইকে একটি প্রশ্ন রাখছি। আমরা প্রায় শুনি যে কবিতার জন্য অপেক্ষা করতে হয়, একজন কবিকে ধৈর্য ধারণ করে ওয়েট করতে হয়। তো আসলে অপেক্ষা বিষয়টা কি পিনু ভাই? তো কবিতার জন্য অপেক্ষা করা, এখন এসব কথা এক একজন এক এক ভাবে বলেছেন, যে অপেক্ষা করতে হয়। অনেক সময় কবিতা দূরালোক থেকে আসে, অনেকে বলে অভিজ্ঞতা থেকে আসে, অনেকে বলে যে জীবনের দিকে তাকিয়ে থেকেও অনেক সময় কবিতাকে আমরা আহরণ করতে পারি, টেনে নিতে পারি। অনেকে আবার বলে যে জীবনের অনেক ধরনের দ্বন্দ্ব থেকে উদ্ভূত যে প্রতিক্রিয়া হয় তার ভিত্তিতে কবিতা চলে আসে। তো এরকম কথাবার্তা আসলে সমালোচনা সাহিত্যে এবং কবিদের কথাবার্তা অনেক ধরনের, অনেক ভাবে আমরা লক্ষ্য করি। এক একজন কবি এক এক ভাবে বলেছেন। যেমন অনেক সময় বলেন যে, যেমন মধুসূদন দত্ত বলেছেন, কে কবি শব্দে শব্দে বিয়া দেয় যে জন, এরকম একটা সাধারণ কবিতা বলেছেন, কথা বলেছেন মধুসূদন দত্ত। আবার অনেক সময় অলোক রঞ্জন দাশগুপ্ত বলেছে, আমরা আমাদের আশেপাশকেই সংবেদিত করি। এটা অলোক রঞ্জন দাশগুপ্ত বলেছেন। আবার কিটস বলেছেন যে সেই কবিতা যেটা প্রকৃতির মতো, গাছের পাতার মতো বিকশিত হয়ে ওঠে, সেটাই হচ্ছে কবিতা। এই ধরনের কথাবার্তা আছে, এবং সেই সব কথাবার্তা হয়তো এক একজন এক এক ভাবে, এক এক কবি যারা কবিতা চর্চা করেন গ্রহণ করবেন। তবে আমার কাছে মনে হয় যে অনেক সময় হয়তো কবিতার জন্য অপেক্ষা তো অবশ্যই করতে হয়।
অনেক সময় একটা কবিতা হয়তো 4 দিনে লিখতে হয়, 5 দিনে লিখতে হয়, একটা ঘোরের মধ্যে থাকতে হয়। একটা কবিতা নিয়ে অনেক সময় অনেকভাবে অনুরণন হয়, অনেক ধরনের আহ বিষয় প্রেক্ষাপটকে টেনে আনতে হয়, প্রস্তুতি নিতে হয়, তারপর লিখতে হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে হঠাৎ করে একটা কবিতা আসলো, সেই কবিতাটার সঙ্গে সঙ্গে যদি না লিখি তাহলে সেই কবিতাটা হারিয়েও যায়। আমার অনেক সময় মনে হচ্ছে রাত্রে একটা কবিতা চলে আসলো, আমি সঙ্গে সঙ্গে লিখে ফেললাম এবং সেটা পরিপূর্ণ কবিতা হয়ে উঠলো। এবং অনেক সময় একটা কবিতার জন্য হয়তো 5 দিন অপেক্ষা করতে হলো, 5 দিন আমাকে বসতে হলো, লিখতে হলো, কাটতে হলো, এবং এটাকে পরিবর্তন করতে হলো, শব্দ পরিবর্তন করতে হলো, এরকমও হয়েছে। সে কারণে এটা বলা যায় না যে কোন কবিতাটি কখন হয়ে উঠবে। দ্রুত অনেক সময় হয়ে ওঠে, অনেক সময় অপেক্ষা করতে হয়, অনেক সময় প্রস্তুতি নিয়ে কবিতার জন্য কবিতা নদীতে সাগরে ঝাঁপ দিতে হয়, অনেক সময় সেই অপেক্ষা করতে হয় বড়শি নিয়ে। যখন অনেক সময় আপনার খাদ্য দিয়ে, বড়শিতে খাদ্য দিয়ে অপেক্ষা করতে হয়, যেমন মাছ ধরার জন্য। একটা মাছ হয়তো আমি সারাদিনে ধরতে পারি না, হয়তো বিকালে ধরতে পারলাম, সন্ধ্যায় ধরতে পারলাম। এরকম তো অপেক্ষা থাকতেই পারে কবির জন্য, কবিতা লেখার ক্ষেত্রে। এটা একেক জনের ক্ষেত্রে একেক ভাবে হয় এবং প্রত্যেকটা কবিতা কবির ক্ষেত্রেও আলাদা আলাদা ভাবে আসে। কোন কবিতার জন্য অপেক্ষা করতে হয়, কোন কবিতার জন্য হয়তো অল্প সময় অপেক্ষা করতে হয়। ধন্যবাদ। ধন্যবাদ পিনু ভাই। আমি দাদার কাছে একই প্রশ্ন রাখছি। দাদা, অপেক্ষা বলতে আপনি কিভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেন আর কি, অপেক্ষার বিষয়টি? আসলে কখনো কখনো আহ, আমাকে প্রশ্ন করা হয় যে কখন কবিতা লেখেন। তো তার একটাই উত্তর আমি দিই যে যতক্ষণ জীবিত থাকি, যতক্ষণ শ্বাস বয় আমার। বাজার করতে গেলেও সারাক্ষণ কবিতা ভাবনা মাথায় রয়েছে, স্নান করতে গেলেও বাথরুমে কবিতা ভাবনা মাথায় রয়েছে। মিনু ভাই আমার সঙ্গে একমত হবেন যে অপেক্ষা তার ক্ষেত্রে খাটে যে অপেক্ষার বাইরেও কিছু সময় ব্যয়িত করে। কিন্তু আমরা যারা 35-40 বছর কবিতা লিখছি, আমরা তো সারাক্ষণই কবিতার মধ্যেই থাকি, সারাক্ষণই। এমনকি স্বপ্নেও কখনো কখনো যা দেখি তা সকালবেলা কবিতার আকারে ধরা দেয়। তার মানে যখন ঘুমিয়েও থাকি তখনও কিন্তু কবিতা আমাদের গ্রাস করে। সুতরাং একটা গৃহস্থের মতো ছিপ ফেলে বসে অপেক্ষা, সেটা হয়তো একজন কবির ক্ষেত্রে খাটে না। তাদের সারাক্ষণের জন্য অপেক্ষা। আবার অপেক্ষা আরেকটি বিষয় আছে, রেকগনাইজেশনের অপেক্ষা। আমরা প্রত্যেকে কবিতা লিখতে এসেছি, আমরা চাই না কেউ আমাদের গায়ে স্ট্যাম্প মেরে দেবে যে তুমি কবি। কিন্তু আমাদের কবিতাটা যদি কারোর হৃদয়ে হালকা টোকা দেয়, তখন কেমন যেন নিজেদের বাঁচাটা সার্থক মনে হয়। জীবনযাপনে যা পেলাম, সাংসারিক দিক দিয়ে যা পেলাম, সমস্ত তুচ্ছ হয়ে যায়। সবকিছু, অর্থনৈতিক দিক, সামাজিক দিক তুচ্ছ হয়ে যায় যখন কোনো দূরান্তের কোনো মানুষ, যাকে আমি চিনি না, সে কবিতার দুটো লাইন পড়ে আপ্লুত হয়ে যখন খোঁজ করে ফোন জোগাড় করে একটা ফোন করে, তখন কেমন যেন মনে হয় বেঁচে থাকা সার্থক। যেন এই ফোনটার জন্যই অপেক্ষা করছিলাম এই দীর্ঘ জীবন। আর আমার একটা খুব মনে আছে, আমার তৃতীয় কাব্যগ্রন্থ বেরিয়েছিল আশি মাছের চোখ। তো সেই বইটা খুব উৎসাহের সাথে আমি পার্থপ্রতিম কাঞ্জিলালকে দিয়েছিলাম। 70 দশকের একজন অসাধারণ কবি, ছান্দসিক অসাধারণ কবি, তাকে দিয়েছিলাম কফি হাউসে। তো তার 15 দিন পর কফি হাউস থেকে বেরোনোর পথে পার্থদার সঙ্গে যখন দেখা হলো, তখন তাকে আমি বললাম যে পার্থদা, বইটা পড়েছিলেন, বইটা অপেক্ষা করছি, উনি কিছু বলবেন। পার্থদা দুটো লাইন আমার জীবনকে নড়িয়ে দিয়েছিল। পার্থদা বললেন যে সৌমিক, আমার তেমন ভালো লাগলে আমি নিজেই তো তোমাকে বলতাম, দেখা হওয়ার সাথে সাথে আর একজন কবিকে অপেক্ষা করতে হয়। এই শব্দর বন্ধ আমাকে আমূল নড়িয়ে দিয়েছিল। তারপর থেকে আমি প্রত্যাশাহীন অপেক্ষা করি। আমি অপেক্ষা করি যে কখন কেউ আমাকে হয়তো তার আগ্রহের কথা বলবে আমার কবিতার, কিন্তু আমি কখনো উপযাচক হয়ে পৃথিবীতে কারোর কাছে আকাঙ্ক্ষা করি না যে আপনি আমার সম্বন্ধে বলুন। এই কারণেই হয়তো আমি জীবনে কখনো কোথাও কবিতা পাঠাইনি, কখনো কাউকেই কবিতা পাঠাইনি। সমস্ত কবিতাই আমন্ত্রিত হয়েই ছাপিয়েছি এবং একটা জীবনও তো প্রায় শেষ হয়ে এলো। এই অপেক্ষাটা আমি এই চোখেই দেখি। ধন্যবাদ দাদা। আমি কোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে ফিরে আসছি। পিনু ভাই, কবির আত্মতৃপ্তি বলে কোনো শব্দ আছে কি? এটা তো
আত্মতৃপ্তি থাকলে তো আর সে লিখতে পারবে না। আত্মতৃপ্তি তো তাৎক্ষণিকভাবে হয়তো হয় যে একটা কবিতা লিখে আত্মতৃপ্তি হলো যে সেই কবিতাটা সম্পর্কে যে একটা ভালো কবিতা লিখলাম হয়তো, কিন্তু পরবর্তীতে সেই আত্মতৃপ্তি কেটে যায়। এবং যারা সচল কবি, যারা সক্রিয় কবি, যাদের মধ্যে কবিত্ব শক্তি আছে, তাদের মধ্যে তো মানে আত্মতৃপ্তি থাকা সম্ভব নয়। এবং আত্মতৃপ্তি থাকলে তো তিনি শেষ হয়ে যায় বলে আমার কাছে মনে হয়। এবং অবিরত অতৃপ্তি তাকে এগিয়ে নিয়ে যায় কবিতা লেখার ক্ষেত্রে, কবিতা রচনার ক্ষেত্রে তার সৃজনশীল শক্তিকে সে বিকশিত করতে পারে। সে কারণে মনে হয় যে আত্মতৃপ্তিটা হয়তো একটা কবিতা লেখার ক্ষেত্রে হতে পারে তাৎক্ষণিকভাবে, যে একটা ভালো কবিতা লিখলাম, কিন্তু সামগ্রিকভাবে তো একজন সচল কবি, সক্রিয় কবির আত্মতৃপ্তি থাকে না বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ পিনু ভাই। আমি সুমিতাকে একই প্রশ্ন করছি। দাদা, আপনার কাছে আত্মতৃপ্তি ভাবনা কি? একজন কবি আত্মতৃপ্তি বিষয়ে আপনার ভাবনা কি? আত্মতৃপ্তি শব্দটাই খুব রিলেটিভ। ধরা যাক একজন একটা প্রতিমা বানাচ্ছে, দুর্গা ঠাকুর বানাচ্ছে, তিল তিল করে সে বানাচ্ছে, কাপড় চোপড় পরালো, এবং সে যখন সেটা মণ্ডপে দিচ্ছে তার আগে মুহূর্তে তার মনে হচ্ছে যে মোটামুটি ঠিক হয়েছে। সে এটা মণ্ডপে এলো এবং ৩-৪ দিন পর সেই মণ্ডপে নিজের ঠাকুর দেখতে এসেই তার মনে হচ্ছে যে হাতটা মনে হয় একটু ঠিক হয়নি, চোখটা একটু এমন হলে ঠিক হতো। তো এই যে বিষয়টা, এইটা আত্মতৃপ্তি বলে দেওয়া যাবে না, এটা ক্রমাগত পরিবর্তনশীল। আজ যেটাকে আত্মতৃপ্তি মনে হচ্ছে, সামান্য সময় পরেই সেটা ভাঙচুর হয়ে যায়, সেই ভাবনাটা গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে যায়। আর আমার মনে হয় যে একজন কবির জীবন বা যে কোনো সৃজনশীল মানুষের কনফিডেন্স বলে কোনো বিষয় নেই, একেবারেই না। এতটা বছর পরেও কোনো কবিতা লিখলে আমরা একটা তরুণকে পড়ে শোনাই, আমার থেকে ৩০ বছরের ছোট একটা ছেলেকে পড়ে শোনাই যে কবিতাটা ঠিক ঠিক তার মনে বাজছে কিনা। অর্থাৎ আমরা সব সময়ের জন্য একটা কনফিডেন্সের অভাব বোধ করি। এই প্রসঙ্গে আমার অলোক রঞ্জন দাশগুপ্তের কথা মনে পড়ছে। অলোক দা একদিন আমায় বলছিলেন যে জীবনানন্দের কাছে গেছেন, যাওয়ার পর জীবনানন্দ একটা কবিতা দিয়েছেন, বলছে পড়ে দেখো তো এটি কেমন। তো অলোক রঞ্জন এটা পড়ে বললেন যে অসাধারণ হয়েছে। সঙ্গে সঙ্গে জীবনানন্দের মতো আক্ষেপ করছে, ইস তুমি যদি 10 মিনিট আগে আসতে, এক্ষুনি অন্য একটা কবিতা দিয়ে দিলাম, তাহলে তো এই কবিতাটা দিতাম। ভেবে দেখুন, জীবনানন্দের মতন মানুষ তরুণ অলোক রঞ্জনের কথার উপর নির্ভর করছে। আত্মতৃপ্তির কোনো জায়গাই নেই। তার তখন মনে হয়েছিল যে কবিতাটা ভালো, কনফিডেন্সের অভাবে সে অলোক রঞ্জনের বিচারটাকেই মেনে নিচ্ছে। সে মনে করছে যে পরের কবিতাটা দিলেই বরং ভালো হতো। এই কনফিডেন্স না থাকাটাই কিন্তু একজন কবিকে আত্মতৃপ্তির পথে এগোতে দেয় না, ক্রমশ অতৃপ্ত বাসনার দিকে এগিয়ে নিয়ে যায়। তার ফলে হেথা নয় হোথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে একজন কবি খুঁজতে থাকে তার প্রকৃত সন্ধান। ধন্যবাদ দাদা। প্রকৃত সন্ধানের জন্য আমরা এগিয়ে চলেছি। এবার আমি পিনু ভাইয়ের কাছে ঠিক এই প্যারালালি আরেকটি কোশ্চেন করতে চাচ্ছি আর কি। সেটি হলো যে কবিতার মধ্যে আমরা একটু আগে আমরা বেশ কয়েকবার আমাদের শ্রদ্ধেয় প্রয়াত অলোক রঞ্জন দাশকে নিয়ে আমরা কথা বলছিলাম। তো অলোকদার কবিতা যেরকম প্রতিনিয়ত শব্দের খেলা হয়েছে, ভাঙচুর হয়েছে। দাশগুপ্ত, অলোক রঞ্জন দাশগুপ্ত। দাশগুপ্ত। তো অলোক রঞ্জন দাশগুপ্তর কবিতার যে ভাঙচুর প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি এবং আমরা পাঠ করেছি। তো আমাদের সাম্প্রতিক কবিতা নিয়ে আমি এখন কিছু প্রশ্ন করবো পিনু ভাইয়ের কাছে। আমাদের সাম্প্রতিক কবিতা কিভাবে এগোচ্ছে বলে আপনার কাছে মনে হয়? এটা কি ভাঙচুরের মধ্য দিয়ে এগোচ্ছে নাকি এক জায়গায় থেমে গেছে? এখানে একটা বিষয়, সেটা হলো যে আমরা তো এখন অনেকে কবিতা লিখি। তো এই সময় এসে আমরা লক্ষ্য করছি যে হয়তো 60 দশকে বা 50 দশকে বা তারপরে এতজন কবিতা একসঙ্গে লেখালেখি হতো না। তো এখন তো অনেক তরুণরাও কবিতা লিখছে, আবার যারা 40 বছর ধরে, আমরা যারা কবিতা লিখছি 30 বছর ধরে কবিতা লিখছি, তারাও লিখছি। কবিতাকে তো এইভাবে খণ্ডিতভাবে বলা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। অনেকে ভালো কবিতা লিখছেন, অনেক ধরনের নিরীক্ষাপ্রবণ কবিতা লিখছেন, শিল্পসম্মত কবিতা লিখছেন, এটা আছে।
এবং আজকের যুগে যারা কবিতা লিখছেন অনেকে কিন্তু আপনার কবিতা এখানে যে বিষয়টা বলেছেন আর কি, যে কবিতার জন্য এক জীবন, এরকম অনেক তরুণ আছেন, অনেকে আছেন যারা কবিতার জন্য এক জীবন বিলিয়ে দিচ্ছে। তারা কবিতার জন্য নিবেদিত, তারা কবিতার জন্য জীবনকে উৎসর্গ করছেন, তারা কবিতার জন্য হয়তো অনেক সিঁড়িতে পা রাখার সামর্থ্য রাখতেন, সেই সব সিঁড়িতে পা না রেখে শুধু কবিতার সিঁড়িতেই পা রাখছেন, এরকমও অনেকে আছেন এবং তারা ভালো কবিতা লিখছেন। আমি বলবো না হঠাৎ করে যে কবিতা অনেকের হয় না বা হচ্ছে না, সেগুলো তো আরো গভীরভাবে দেখে বলতে হবে, এভাবে তাৎক্ষণিকভাবে বলা যাবে না। তবে আমি সামগ্রিকভাবে মনে করি যে বাংলা কবিতা, বিশেষ করে আমরা উভয় বাংলা বলি, যে অনেকে ভালো কবিতা লিখছেন, অনেক কবি আছেন, তাদের সম্মিলিত যোজনায়, সম্মিলিত সৃজনশীল স্পর্ধায় বাংলা কবিতার মূলধারা আরো বিকশিত হচ্ছে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ পিনু ভাই। আমি সুমিতার কাছে আসছি। সাম্প্রতিক বাংলা ভাষায় যারা কবিতা লিখছেন, যে বিষয়টি আমি একটা প্রশ্ন করেছিলাম পিনু ভাইকে, সাম্প্রতিক বাংলা ভাষায় যারা কবিতা লিখছেন সেই কবিতা নিয়ে কবিতা কতটা এগোচ্ছে, আসলে যারা ইয়ে করছেন এই বিষয়ে সাম্প্রতিক বাংলা ভাষায় যারা কবিতা লিখছেন তার মানেই যে কোনো তরুণ লিখছেন তা কিন্তু নয়, সামগ্রিক একেবারেই সবাই নয়। লিখছেন, সবাই লিখছেন। হ্যাঁ, হ্যাঁ, যার ভাষাটা তরুণ রয়েছে, যার ভাষাটা সবুজ রয়েছে, তিনিও এই সাম্প্রতিক কবিতা রচয়িতার মধ্যেই পড়েন। তার বয়স 60 বছর হতে পারে, 70 বছর হতে পারে, কিন্তু তিনি এখন যে ধারায় কবিতা লেখা হচ্ছে, অর্থাৎ আমরা সে ধারাটা ততটা পাইনি, এখন একটা বিশ্বজনীন কবিতা লেখার প্রয়াস এসে দাঁড়িয়েছে। এই গ্লোবালাইজেশনের পর থেকে পৃথিবীটা ছোট হয়ে এসেছে। আমরা দেখেছি যে বাংলাদেশ আমাদের কাছে একটা বিরাট ব্যাপার ছিল, বাংলাদেশের মানুষের কাছে ভারত একটা বিরাট ব্যাপার ছিল, যে জীবদ্দশাতে একটা মানুষ হয়তো দুবার দুটি উৎসবে বাংলাদেশে যেতে পারে বা ভারতবর্ষে আসতে পারে। এখন সেটা একেবারেই সহজ এবং স্বাভাবিক হয়ে গেছে। আমি নৃপেন চক্রবর্তী বলে একজন কবি আছেন, আমি জানি, তিনি আমাকে বলছিলেন তিনি 35 বার বাংলাদেশে গেছেন। এটা একটা সাংঘাতিক ব্যাপার, এটা বিশ্বায়নের ফলে সম্ভব হয়েছে। ঠিক যেভাবে এই দূরত্বগুলো ছোট হয়ে এসেছে, তেমনি দেখার পরিধিও দ্রুত বেড়ে গেছে আমাদের। আমরা এখানে বসে টরেন্টোর ছবি, টরেন্টোর মানুষদের জীবনযাপন এবং তাদের ভাবনার সঙ্গে সরাসরি একটা কমিউনিকেশন করতে পারছি। ভাবনা, সারা পৃথিবী জুড়ে কবিরা এই মুহূর্তে কি ভাবছেন সেই ভাবনার সঙ্গে একটা অ্যালিনিয়েশন করার সুযোগ আমরা পাচ্ছি। তার ফলে সারা পৃথিবী জুড়ে যে একটা সাম্প্রতিক কবিতার ঢেউ চলছে, যে অতিকথন বাদ দিয়ে অত্যন্ত সহজ এবং স্বাভাবিক ভাষায় কবিতা লেখার যে একটা প্রয়াস তৈরি হয়েছে, সেটা কিন্তু খুব খুব ভেবে দেখার মতন। কারণ মানুষের এখন সময় অত্যন্ত কমে গেছে। একটা বড় থিয়েটার লোক 3.5 ঘন্টায় দেখছে না, সেই থিয়েটারটাকে লোককে কমিয়ে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিটে যেমন নামিয়ে নিয়ে আসতে হচ্ছে সময়ের প্রয়োজনে, তেমনি কবিতাও যেন ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং এ অনেকটাই মানুষের মনের মধ্যে গেঁথে রাখার বা তার স্মরণযোগ্যতার ভেতর ঢোকার একটা প্রয়াস তৈরি করতে পারে, এইটা সারা বিশ্ব জুড়ে যেন চর্চিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এবং সেদিক থেকে সাম্প্রতিক কবিরা তো অত্যন্ত সফল। নতুন নতুন ছেলেরা, ছোট ছোট ছেলেরা যে অসাধারণ ভাবনায় কবিতা লেখে, সত্যি আমরা ঠিক ওই বয়সে এই ভাবনা অব্দি হয়তো পৌঁছতে পারতাম না, আজ মনে হয়। আমি খুব আশাবাদী সাম্প্রতিক কবিতা চর্চা নিয়ে। ধন্যবাদ। আমরা সকলেই খুব আশাবাদী সাম্প্রতিক কবিতা নিয়ে, যেহেতু আমরা এই সময়ে কবিতা লেখার চেষ্টা করছি, এবং সেই অর্থে আমরা প্রত্যেকেই আশাবাদী যে বাংলা ভাষার যারা কবিতা লিখছেন তারা বাংলা ভাষায় কবিতা লিখে কবিতাকে বিশ্বময় ছড়িয়ে দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করছি। আমি এবারে যাচ্ছি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে। আমি পিনু ভাইকে বলবো একটি বিষয়, সেটি হলো যে অনেকদিন ধরে আমাদের এখানে সান্দর্শিক কবিতা লেখার যে প্রচলনটা, যে কথাটা বারবারই আপনারা অগ্রজরা বলে আসছেন আমাদেরকে, সেই বিষয়ে আপনারা জানতে চাইবো আর কি, যে ছন্দ নিয়ে কবিতা লেখার যে দিক বা সান্দর্শিক কবিতা লেখার যে মুহূর্তটুকু, এটি কেন জানি একটু আমার কাছে মনে হয় বিভিন্ন লিটল ম্যাগ দেখে বা দৈনিক পত্রিকার সাহিত্য সাময়িকী পাতা দেখে, যে সান্দর্শিক কবিতা এখন খুব কম লেখা হয়। এটা কেন হয় বা এটা হওয়ার কারণ কি বলে আপনার কাছে মনে হয়? পিনু ভাই।
আসলে তো কবিতা ছন্দকে ধরেও লেখা যায়, আবার গদ্য কবিতাও লেখা যায়। এবং গদ্য কবিতার মধ্যেও যে একটা সামঞ্জস্যপূর্ণ গতি থাকে, একটা স্পন্দন থাকে, সেটাও আমরা অনুভব করতে পারি। তবে আমরা মনে করি যে এখনো তো ছন্দ নিয়ে কবিতা লেখা হচ্ছে। অনেক সময় আমরা হয়তো ভুলভাবে মনে করি যে হয়তো মিল বিন্যাসকে ছন্দ হিসাবে দেখে অনেকে। কিন্তু আজকের কবিতায় আমরা লক্ষ্য করি যে প্রধানত যে ৩টি ছন্দ আছে, সেই অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত। আবার মাত্রার ভিতরে তো অনেক ধরনের বিষয় আছে। ৬ মাত্রার আছে, ৭ মাত্রার আছে, ৫ মাত্রা আছে। তো এগুলো অনেকে দেখা যায় একটা কবিতার মধ্যে আহ, হয়তো দুটো ছন্দ করলো, বা প্রচলিত ভাবে হয়তো পর্ব বিন্যাসের ক্ষেত্রে ভাঙ্গা পর্ব থাকলো না। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যে ছন্দ কিন্তু ছন্দ জেনে বা ছন্দ ভেঙে অনেকে কবিতা লিখছেন। আজকে যে ৮০ কবি বা ৯০ কবি বা ৭০ কবি, তারা কিন্তু ছন্দকে গুরুত্ব দিচ্ছেন, ছন্দকে ভালো মতো জেনে সেই ছন্দ ভাবছেন। আবার ছন্দর যে প্রচলিত দিক আছে সেগুলো একটু নড়ে চড়ে, একটু এদিক ওদিক করে, বা পর্ব বিন্যাসের ক্ষেত্রে অসমতা রেখেও অনেকে কবিতা লিখছেন। এই প্রসঙ্গে আমি আমাদের প্রধানতম কবি শামসুর রহমানের কথা বলি। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেই মিজানুর রহমান ত্রৈমাসিক পত্রিকার একটা বড় সাক্ষাৎকারে তিনি সেই ৯২ সালে বলেছিলেন, হুমায়ুন আজাদের একটা সাক্ষাৎকারে, রামন ভাই আপনার তো এই কবিতা দেখা গেল যে অক্ষরবৃত্ত লিখেছেন, কিন্তু অক্ষরবৃত্তের পর্ব ঠিক মতো হয়নি। তখন উনি বলেছিলেন যে আমি জেনেই করেছি। অর্থাৎ একটা অক্ষরবৃত্তে অনেক সময় দেখা যায় যে ১৪ মাত্রা হয়, ১০ মাত্রা হয়, ১৮ মাত্রা হয়, ২২ মাত্রা হয়, ৬ মাত্রা হয়। সেটা তিনি ৮ মাত্রায় একটা লাইন পরিপূর্ণ করেছেন। এইভাবে অনেকে নিরীক্ষা করেছেন। তবে আমার কাছে মনে হয় যে সবিত এখানে বলেছেন যে আমাদের তো একটা ১০০০ বছরের কবিতার একটা পরম্পরা আছে, একটা ধারাবাহিকতা আছে, সামঞ্জস্যপূর্ণতা আছে। শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের কবিতার মধ্যেও একটা সামঞ্জস্যপূর্ণ পরম্পরা আছে, এবং এটাকে ধরে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা কবিতা কিন্তু খুব উলফলম্ফ দিয়ে এগোয় না বলে আমার কাছে মনে হয়। কবিতার মধ্যে একটা ধারাবাহিকতা, সূক্ষ্ম সাজুজ্য, একটা যোগসূত্র রাখতে হয়। তা সেখানে ছন্দের বিষয়টাকে তো আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং অনেকে হয়তো এটা জানেন, এবং জেনে হয়তো অস্বীকারও করতে পারেন, গদ্যে লিখতে পারেন পরিপূর্ণভাবে, কিন্তু তার মধ্যে একটা প্রভাবনতা হয়তো তিনি অক্ষুণ্ণ রাখেন। তবে আমি মনে করি যে যারা আমরা আজকে কবিতা লিখবো, তাদেরকে অবশ্যই ছন্দটা জানা উচিত, এবং ছন্দ জানলে ছন্দ ভাঙ্গা যাবে, ছন্দকে নিয়ে অনেক ধরনের নিরীক্ষা করা যাবে, এবং এই ছন্দ জেনে কবিতায় আরো ভালো মতো প্রাণ প্রতিষ্ঠা করা যাবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ পিনু ভাই আপনার এই চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। আমি আসছি সুমিতার কাছে। দাদা, ছন্দ নিয়ে আপনার বক্তব্য কি? আসলে ছন্দহীন কবিতা বলে তো কোনো কবিতা হয় না, ঠিক? যদি একটি সফল কবিতা হয়, তার মধ্যে অন্তর্নিহিত ছন্দ একেবারেই বিদ্যমান। সেটা যতই টানা গদ্যে হোক, যতই গদ্য কবিতা যাই হোক না কেন, তার মধ্যে একটা নিয়মিত রিদিম থাকবেই, তবে সেই কবিতাটা সফল হয়ে উঠবে। তবে আমার ধারণা তুমি ট্র্যাডিশনাল ছন্দের কথা বলছো, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এর কথাই বলছো, যে এইগুলো ব্যবহার কেন কমে আসছে, বা ব্যবহার কম হচ্ছে কেন। আমাদের অগ্রজ শামসুল হকের একটা অত্যন্ত বিতর্কিত কথা আছে। তিনি একটা লেখার হেডিং এ লিখেছিলেন, একটা গদ্যে, যে ছন্দ কবিতার পাপকে ঢেকে দেয়। ছন্দ কবিতার পাপকে ঢেকে দেয়। অর্থাৎ কবিতার যে যে অংশ অন্ধকার আছে, সেই অন্ধকার অংশগুলোকে ছন্দ দিয়ে আড়াল করা যায়। আবার এর ঠিক বিপরীত একটা কথা বলেছিলেন বিনয় মজুমদার। তিনি বলেছিলেন যে ছন্দ প্রয়োজন স্মরণযোগ্যতার জন্য, শুধুমাত্র স্মরণযোগ্যতার জন্য। আমরাও দেখেছি যে ছোটবেলাকার ছন্দে পড়া কবিতা কিন্তু আমরা সত্যিই ভুলিনি। সেটা অদ্ভুতভাবে কিভাবে আমাদের অগোচরে, আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডের উপর বসে থাকে, যে কোনো সময় সেটা অদ্ভুতভাবে বেরিয়ে আসে। তো সুতরাং ছন্দের
একটা স্মরণযোগ্যতা চিরকালই আছে, চিরকালই ছিল। এবং মানুষ তো প্রয়োজনে ছন্দের ব্যবহার করেছে। গ্রিসে যখন লড়াই হতো তখন দূর থেকে ছুটে এসে, অনেক মাইল দৌড়ে ছুটে এসে সম্রাটকে বলতে হতো যে যুদ্ধের বিবর। তো এই দৌড়ে আস্তে আস্তে একদিন একটি লোক আবিষ্কার করলো, যদি ওটা ওই পয়ারে বলা হয়, তখন পয়ার আবিষ্কার হয়, নিঃশ্বাস এবং প্রশ্বাসে তার সাথে মিলিয়ে যদি বলা হয় তবে অনেকটা বলা যাচ্ছে। এবং আমরা জানি যে ওইভাবে দৌড়ে এসে বলতে গিয়ে মারাও গেছে মানুষ, যার জন্যে আমরা তার নামে এই যে ম্যারাথন দৌড় বলি, ম্যারাথন, তো সেই মৃত লোকটি বলতে গিয়ে মারা গেছেন। কিন্তু ওই ছন্দের সাহচর্য যদি আমরা নেই পয়ারের, তাহলে এটা অনেকখানি বলা যাচ্ছে এবং শ্রমও অনেক কম লাগছে। এই ছন্দের আবিষ্কার হলো, মানুষ এখান থেকে ওই রিদিমটাকে নেওয়া শুরু করলো বলাতে। সেটা যে শুধু পদ্য হতে হবে কোনো কথা নেই, গদ্যেতেও বলাটা আবিষ্কার করা শুরু করলো। এই ছন্দের কিন্তু একটা ভয়ঙ্কর প্রভাব আছে আমাদের কবিতার ক্ষেত্রে, সাংঘাতিক প্রভাব আছে। যে একটা মানুষ, বিশেষ করে আমি সেই লোকটির কথাই বলবো, শঙ্খ ঘোষ, তার কবিতাগুলো কিভাবে মনে রাখি শুধু ছন্দের কারণ। দুপুরে রুক্ষ গাছের আড়া ছায়ায় কোমলতাটুকু হারালে, তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে। এটা পড়েছি হয়তো আমি আমার ক্লাস 9-এ, কিন্তু এটা সারা জীবন বুকের মধ্যে বয়ে বেড়াতে পারছি শুধুমাত্র কিন্তু ছন্দের কারণ। পরে বড় হয়ে দেখেছি এর অন্তর্নিহিত অর্থ কি, সেটা পরে, কিন্তু ছোটবেলা থেকে এটা আমার মস্তিষ্ককে আক্রমণ করেছে শুধুমাত্র তার ছন্দের গুণে। তো এখন তো আমি দেখছি যে ছন্দের নতুন ছেলেরাও বেশ ছন্দ চর্চা কিন্তু করছে। মাঝে একটা সময় পিনু ভাই আমার সঙ্গে একমত হবেন, 8-এর দশকের দিকে আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম এই ট্র্যাডিশনাল ছন্দকে বর্জন করে কবিতা লিখতে। দীর্ঘ জীবন আমরা সেভাবে লেখার চেষ্টা করেছি যে আমার কথা আমি আমার মতন বলবো, সেটা কোনো বাঁধনির ভেতর নয়। কিন্তু আবার এতটা বয়স পরে এসে এখন ছন্দ যে আমাদের খুব একটা খারাপ লাগে তা না, কারণ এই কবিতার বাঁধনিটা সম্পর্কে কিছুটা আমরা রপ্ত হওয়ার পর সেটাকে ছন্দের মোড়কে দাঁড় করানো কিন্তু বেশ একটা তৃপ্তি মনে হয় এখন। এদিক দিয়ে ছন্দের একটা অসাধারণ মাত্রা আছে বলে আমি মনে করি, অসাধারণ গুণ আছে। ধন্যবাদ সৌমিত দা। আমি পৃথিবীর যেখানে বসে যেজন আজকের অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে যারা কবিতা চর্চা করেন, তাদের জন্য এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুজন প্রাজ্ঞ বিজ্ঞ আমাদের অগ্রজ কবি আমাদেরকে যে বিষয়গুলি নিয়ে বললেন এবং বলছেন, এগুলি প্রত্যেকটি বিষয় আমাদের জন্য খুবই শিক্ষণীয় এবং খুবই দরকারি বলে আমি মনে করি আর কি। এখন আমাদের অনুষ্ঠানের সময় আছে আর মাত্র 13 মিনিট। আমি ফিরে যাচ্ছি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে। পিনু ভাই, আপনি আপনার স্বরচিত একটি কবিতা পাঠ করবেন, এরপরে সৌমিত দা একটি কবিতা পাঠ করবেন, তারপর আমরা খুব সংক্ষেপে কিছু কথা বলে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আমি যাচ্ছি পিনু ভাইয়ের কাছে। পিনু ভাই, আপনি আপনার একটি স্বরচিত কবিতা এখন পাঠ করবেন। আমি একটি কবিতা পড়ি। কবিতার শিরোনাম সুন্দরবনকে একা থাকতে দাও। সুন্দরবনকে একা থাকতে দাও, ওর নিঝুমতা নিয়ে একা থাকতে দাও, ওর পাখির কিচির মিচির নিয়ে, ওর ডেও পিঁপড়ে নিয়ে, ওর ঝুলন পূর্ণিমা নিয়ে, ওর নদীর জলশব্দ নিয়ে একা থাকতে দাও, একা থাকতে দাও। ওর গরান হেতাল, ওর গোল পাতা, ওর বাঘ হরিণ নিয়ে একা থাকতে দাও। ওর বাওয়ালি মৌয়ালি নিয়ে রৌদ্র তাপে একা থাকতে দাও, একা থাকতে দাও। ওর কচি পাতা পঞ্চমুখী জবা স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও। ও তো কারো অনিষ্ট ডেকে আনেনি, মরণ কালো না, তবে কেন তার সবাধার তৈরি করা হচ্ছে, তবে কেন তার সবাধার তৈরি করা হচ্ছে। ওর নাভিশ্বাস উঠলে তোমারও হবে ওষ্ঠাগত প্রাণ, ওকে জমে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে। সুন্দরবনকে একা থাকতে দাও, একা থাকতে দাও। ধন্যবাদ। অসাধারণ কবিতা সুন্দরবন কেটে যাচ্ছে পিনু ভাই, খুবই অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম। এবং আজকে উদ্যান টিভির এই লাইভ অনুষ্ঠানে আপনার এই কবিতাটি যারা শুনেছে, নিঃসন্দেহে একটি অত্যন্ত ভালো কবিতা। আমি এবার ফিরে যাচ্ছি সৌমিতদার কাছে। দাদা, আপনার একটি কবিতা আমরা শোনার জন্য অপেক্ষা করছি। গণিকা। কে যে আমার বন্ধু আর কে যে আমার শত্রু,
তাদের কাউকে আজও আমি আলাদা করে উঠতে পারলাম না। যারা ছায়ার মতো আমার সঙ্গে থাকে, অথচ চোখের আড়ালে গিয়ে কবর খোঁড়াতে হাত লাগায়। আগামী কোনো এক জন্মে আমি প্রজাপতি হয়ে তাদের বন্দুকের মাছির উপর বসবো, নলের মুখে ছড়িয়ে দেব ডানা, ঠিক ট্রিগার টেপার আগে উড়ে গিয়ে। তখনও কি আমার শত্রুদের চোখের কোণ ভিজে উঠতে পারে? বন্ধুত্বের ভেতরেই শত্রুতা মিশে থাক তবে। আমি সর্বনাশের হাত ধরে হেঁটে হেঁটে একদিন ঠিক জঙ্গল পেরোবো। কে যে আমার বন্ধু আর কে যে আমার শত্রু, এসব খুঁজতে গিয়ে যারা অন্ধ হয়েছে, তাদের চোখগুলো আমি যেভাবেই হোক ফিরিয়ে দিতে চাই। অসাধারণ কবিতা দাদা, গণিকা কবিতাটি আমরা শুনলাম। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি, আর সময় রয়েছে মাত্র 9 মিনিট। আমি এবার কিছু আমরা পিছনে চলে যাচ্ছি একটু আর কি। মানে শুরুতে যে প্রশ্নটি করা উচিত ছিল সেই প্রশ্নটি আমরা শেষের দিকে করছি আর কি। আমি এখন গোলাম কিবরিয়া পিনু ভাইকে যে প্রশ্নটি করতে যাচ্ছি, প্রশ্নটি হলো, পিনু ভাই, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? আসলে তো লেখালেখিটা আমাদের কিশোর বয়স থেকেই শুরু হয়েছে, আমাদের শৈশবকাল থেকে। আহ, এটা তো অনেক ইতিহাস। বিশেষ করে আমি তো মফস্বল শহরে বেড়ে ওঠা মানুষ। আমার বাড়ি হচ্ছে গাইবান্ধায়, উত্তর জনপদে একটা মহকুমা শহরে আমি বেড়ে উঠেছি, জন্ম হয়েছে। সেখানে প্রাথমিক স্কুলে পড়েছি, তারপর উচ্চ বিদ্যালয়ে পড়েছি, কলেজে পড়ে তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বাংলায়। তারপর এটা সেই সময় থেকে আমি লেখালেখি করি। এবং মফস্বল শহরে তো আমাদের স্বাধীনতা পরবর্তী আমরা প্রজন্ম, স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি। স্বাধীনতা সংগ্রামের আজকে মানে মুক্তিযুদ্ধে 50 বছর ছুঁই ছুঁই। এই যে সময়টা, এটা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমরা 1972 সাল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বড় হই। মুক্তিযুদ্ধ আমরা বিভিন্নভাবে অংশ নিই। তারপর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমরা শিশু কিশোর সংগঠন করি, খেলাঘর করি, তারপর বিভিন্ন সাহিত্য সভার সঙ্গে যুক্ত হই। সেই সময় 72, 73, 74 সালে নজরুল জয়ন্তী করি, সুকান্ত জয়ন্তী করি, রবীন্দ্র জয়ন্তী করি, বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতায় অংশ নিই। এভাবে একটি সাহিত্যের পরিমণ্ডলের সঙ্গে আমাদের যুক্ত হয়। এবং সেই সময় গাইবান্ধা থাকাকালীন সময় আমরা, সেই সময় তো এত যোগাযোগ ছিল না, ইন্টারনেটও ছিল না। সেই সময় দেশের বিভিন্ন জায়গায় লিটল ম্যাপ বের হতো, সেখানে আমরা লেখালেখি করতাম। এবং আমরা ঢাকায় অনেক লেখা পাঠাতাম, আমরা পোস্ট অফিসে গিয়ে সেই লেখাগুলো পাঠাতাম এবং সেগুলো ছাপা হতো। বিশেষত প্রথম দিকে আমাদের ছোটদের পাতায় লেখা ছাপা হতো, খেলাঘর, কচিকাঁচার আসর, সাত ভাই চাম্পা, কিশোর বাংলায়। এবং তখন যখন লেখা ছাপা হতো, তখন একটা আলোড়ন তৈরি হয়ে যেত মফস্বল শহরে, যে আমাদের লেখা ছাপা হয়েছে। তখন পত্রিকায় একটা লেখা ছাপা হলে সেই এলাকায় একটা অনুরণন তৈরি হতো। আজকের মতো এত মাধ্যম তো ছিল না। এইভাবে আমরা আসলে বেড়ে উঠি। তারপর তো আমি গাইবান্ধা, তারপর বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং 1983 সালে মাস্টার ডিগ্রি পাশ করে রাজশাহী থেকে ঢাকায় এসে থিতু হই চাকরিতে। এবং আমার 1984 সালে প্রথম কবিতা বই বের হয়, এখন সাইরেন বাজানোর সময়। তখন বাংলা বাজারে পাণ্ডুলিপি প্রকাশনী থেকে প্রথম তারা বের করে 3 জনের কবিতার বই। আমাদের শ্রদ্ধেয় কবি নির্মলেন্দু গুণ, আমাদের এক বন্ধু ছিল 70 দশকের কবি মাসুদ বিভাগী, এবং আমার বই। এখন সাইরেন বাজানোর সময় সেটা আমরা বের করি ট্রেডল মেশিনে, সেই রাত জেগে প্রেসে থেকে ছাপা হয়, কি আনন্দ তখন। তারপর সেই বই নিয়ে আমরা বাংলা একাডেমির বইমেলায় টেবিল নিয়ে বসে বিক্রি করি, পুকুর পাড়ে বাসা থেকে টেবিল নিয়ে গিয়ে। তখন তো এত বিস্তৃত বইমেলা ছিল না। তখন আমরা যারা কবিতা লিখতাম তারা নিজেরা নিজেদের কবিতার বই বিক্রি করতাম, এবং একটা কবিতার বই বিভিন্ন প্রকাশনী স্টলে এটা বিক্রি হতো। এইভাবে আমরা বেড়ে উঠি, এবং সেই বেড়ে ওঠা থেকে আমরা আজ পর্যন্ত কবিতায় নিমগ্ন আছি, এটুকুই বলা যায়। ধন্যবাদ পিনু ভাই। আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে সবাইকে শুভরাত্রি, শুভেচ্ছা। আমি এবার ফিরে যাচ্ছি সমিতদার কাছে। দাদা, আপনাকে তো আমার একই প্রশ্ন, আপনি কি করে লেখালেখির জগতে এলেন?
ব্রাহ্মণদের দ্বিজ বলা হয়, অর্থাৎ তাদের দুবার জন্ম হয়। তো আমার মনে হয় একজন লেখকেরও দুবার জন্ম হয়। একবার সে না বুঝে লিখতে থাকে, লেখার আনন্দে লিখতে থাকে কম বয়সে, কিন্তু একটা সময়ের পর সে টের পায় যে লেখাটা আজীবন না লেখা ছাড়া তার মুক্তি নেই। এই যখন থেকে তার মনে হয় যে লেখাটা সারা জীবন তার সঙ্গে থাকবে, সারা জীবন লেখাটার সঙ্গে তাকে থাকতে হবেই, সেটা তার দ্বিতীয় জন্ম হয়। তো আমিও পিনু ভাইয়ের মতন ওরকমই মফস্বল শহরে বড় হয়েছি, কিন্তু আমার একটি সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য হোক, মানে সৌভাগ্য এই কারণে বলছি যে কবিতা অনেক সম্মান দিয়েছে, আবার কবিতা অনেক দুঃখের কারণও হয়েছে। তো সেক্ষেত্রে কবিতার জীবনে আসার ক্ষেত্রে যার সবচেয়ে বড় প্রভাব, তিনি হলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক, ষাটের অন্যতম প্রধান কবি শামসুল হক। তো তিনি একদিন বললেন যে তোমরা সবাই একটা কবিতা লিখে এনো, তোমাদের স্কুলের ম্যাগাজিনে ছাপা হবে। তোমার মনে আছে আমি রাত জেগে তখন সব সময় আমরা রেডিওতে শুনতাম শেখ মুজিবের ভাষণ, তোমরা আমারে দাবায় রাখতে পারবা না, জয় বাংলার জয়। তো আমি লিখেছিলাম জয় 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 ওরে জয় বাংলার জয়, এরকম 8 লাইনের একটা কবিতা, এবং সেই কবিতাটা আমি জমা দিয়ে দিলাম, আর আমার মনে নেই। তারপর যখন কাগজ বেরোলো তখন দেখলাম যে সেই কবিতাটা ছাপা হয়েছে, সামান্য কিছু অংশ একটু চেঞ্জ করে কবি শামসুল হক সেই কবিতাটা ছেপেছে। সেই ছিল আমার জীবনের প্রথম কবিতা। তারপর থেকে আবৃত্তির সূত্র ধরে কবিতাকে ভালোবেসেছি। কবিতা লিখতে না, আবৃত্তি করতে, ভালো আবৃত্তি করলে পুরস্কার পাওয়া যাচ্ছে, এই করে করে একটা কবিতার প্রেমে পড়ে গেছি। তারপর কিছুটা বড় হওয়ার পরে উঁচু ক্লাসে আসার পর কবিতা লেখা শুরু হলো, কিন্তু এই 85 সাল নাগাদ আমি ফিল করলাম যে বাকি জীবন আমাকে কবিতা লিখতেই হবে। এই 85 সাল নাগাদ ওই পুনর্জন্ম হলো, মানে যে জন্মের হাত ধরে আমি এখনো হাঁটি। তো পিনু ভাইয়ের ওই কথাটা আমার অদ্ভুত লাগছে, একটা নস্টালজিক হয়ে যাচ্ছি। আমরা ট্রেডেল মেশিনের যুগের লোক। ট্রেডেল মেশিন একটা স্বপ্নের জায়গায় ছিল আমাদের, আমাদের গল্প করার জায়গা ছিল প্রেস। সে ঢকঢক আওয়াজের ভেতর ছোট ছোট গ্যালি প্রুফ করা, সে একটা অদ্ভুত আনন্দ। সেই আনন্দ কিন্তু আর কখনো ফিরে পাই না। সেখানে বিষণ্ণতর শব্দের দিনগুলি, আমার প্রথম বই বেরোলো 87 সালে, আর সেভাবেই কলকাতায় লিটল ম্যাগাজিন মেলা হতো বা পুস্তক মেলা হতো, সেখানে সেই বই নিয়ে বসা, নিজেদের বই নিয়ে, একই ছবি দু বাংলায়। আর একটা বই বিক্রি হলে সে তো ভেবে পাওয়া যায় না, বিক্রি তো চেনাশোনা লোকেরা কিনবে, কেউ চেনা কেউ এসছে তাকে ধরে এই বইটা কেন, সে কিনলো, এইরকম ছবি ছিল আর কি। কিন্তু তাতে যে একটা আনন্দ নিহিত ছিল, এখন মানে 200 বই বের হলেও সেই আনন্দটা আর কোথাও খুঁজে পাই না। এইভাবে তারপর ধীরে ধীরে অন্যান্য কবিতার বই বেরিয়েছে, আমরা তো এই পথেই রয়েছি সবাই, একইভাবে চলছে জীবন কবিতা হাত ধরে। চমৎকার। আমি ভেবেছিলাম যে আমি হয়তো আর কিছু বলতে পারবো না, কারণ আমি সময় একদম শেষ, আর 2 মিনিট সময় রয়েছে আর কি হাতে। তো আমি একটু তোমার কথা শুনি। আমি নিজে খুবই গৌরবান্বিত এবং খুব গর্বিত এবং খুব গর্ব অনুভব করছি এই জন্য যে বাংলাদেশ এবং ভারতের দুজন অত্যন্ত অগ্রজ আমাদের প্রিয় কবি, আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক ডক্টর গোলাম কিবরিয়া পিনু এবং কবি সৌমিত বসু, যিনি একজন নাট্য নির্দেশক, নাট্য পরিচালক এবং একজন অভিনেতা, সর্বোপরি একজন কবি। এবং আমাদের পিনু ভাই একজন অধ্যাপক, একজন ডক্টরেট মানুষ, একজন গবেষক, একজন প্রাবন্ধিক এবং সর্বোপরি একজন কবি, আমাদের প্রিয় কবি ভাই। তো তাদের কাছ থেকে আজকে আমাদের এই 1 ঘন্টার অনুষ্ঠানটি কিভাবে পার হয়ে গেল আমি আসলে ঠিক টের পাই নাই। আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম এখন যে সময়টা শেষের দিকে চলে এসেছে। না, আমি এতটাই মানে গভীরে ঢুকে গিয়েছিলাম তাদের কথাবার্তা শুনে, আমার মনে হচ্ছিল যে অনুষ্ঠানটি আরো 1 ঘন্টা চালাতে পারলে হয়তো ভালো হতো আর কি, আরো জানতে পারতাম। তো আমাদের এটাই শেষ নয়, আমরা হয়তো অদূর ভবিষ্যতে আবারও হয়তো ডক্টর গোলাম কিবরিয়া পিনু ভাই এবং সৌমিত বসু দাদাকে আমরা আবারও আমন্ত্রণ জানাবো আমাদের উদ্যান টেলিভিশনের, উদ্যান লিটল তোমার সঞ্চালন অসাধারণ সঞ্চালন, এবং আমরা চেষ্টা করব, আমরাও বুঝি নাই, আমরা চেষ্টা করব যে আপনাদেরকে নিয়ে এসে আরো কিছু শেখার জন্য, জানার জন্য। আমরা শিখতে চাই এবং জানতে চাই। জগতের প্রত্যেকটি জায়গাতে ঈশ্বর কর্তৃক সৌন্দর্য লুকিয়ে রাখা হয়েছে এবং কবিরা সেই সৌন্দর্যগুলো নিয়ে ছোট ছোট বাক্যের মধ্য দিয়ে সেটা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং মানুষ সেটি পাঠ করে তৃপ্ত বোধ করে। আমরা যেহেতু সেই কাজটি করছি এবং সৌমিত দা এবং গোলাম কিবরিয়া পিনু ভাই আজকে আমাদের যেভাবে অনুপ্রাণিত করেছেন, আমরা আশা করছি আমাদের ভবিষ্যতের দিনগুলো যারা কবিতা লেখা চর্চা করবো আমরা বা কবিতা লিখবো, আমরা হয়তো এই পথে এগিয়ে যাব। এবং এই যে ছন্দ নিয়ে যে কথাগুলো হয়েছে এবং ছন্দ নিয়ে অনেকগুলো কমেন্টস এসেছে, আমি দেখলাম একটু আগে
এবং অনেকেই ভালো ভালো কমেন্টস করেছে আপনাদের এই আলোচনা শুনে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা মাসে 2টি আলোচনা অনুষ্ঠান করার ইচ্ছা পোষণ করেছি আর কি। দুটো না, একটা তো অবশ্যই করব, বা দুটো আমরা করব আর কি। আমরা চেষ্টা করব আপনাদের মতো অগ্রগণ্য এবং অভিজ্ঞ মানুষদেরকে নিয়ে এসে কিছু শেখার জন্য আর কি। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। সৌমিকদা, আপনাকে ধন্যবাদ। পিনু ভাই, শুভরাত্রি। আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। অনেক সময় দিয়েছেন আমাদেরকে, অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শুভকামনা। আমাদেরও খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লাগলো এই সময়টা। ধন্যবাদ।